বিএনপি কি আসলে নির্বাচন থেকে বহু দূরে এখন? দেখুন, বিএনপি তো তার প্রত্যাশার কথা বলছে। প্রথমে ঘুড়ির সুতোটা ছেড়ে দিয়েছিল এরকম করে যে যৌক্তিক সময়, পরে যৌক্তিক থেকে মার্চে চলে এসছেন তারা। তারপরে এখন বলছেন যে ঈদের পরে তারা প্রয়োজনে মাঠে নামবেন। এখন ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে যাচ্ছে। আর যদি বিষয়টা এমন দাঁড়ায় যে একটা পর্যায়ে আপনার আওয়ামী লীগের ভাগ্য বরণ করতে হয় বিএনপিকেও, তখন আপনার ব্যাপারটা কি দাঁড়াবে? ধন্যবাদ। সঙ্গে থাকুন। লিটন ভাই শুনছিলেন? আমরা শুনতে চাই। আমি বলছিলাম যে স্যার কাছে প্রশ্ন ছিল যে সংস্কার থেকে, এই যে মেটিকুলাস ডিজাইনের সংস্কার থেকে উত্তরণের উপায় কি, এক নম্বর এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। পাশাপাশি বিএনপি কি অন্ধকার একটা চূড়াবালির মধ্যে পড়ে গেল কিনা, যে তারা যখন একটু জুড়ে বলতে চায় যে নির্বাচন চাই, তখনই পিছন থেকে চূড়াবালির সব, নিচ থেকে সব চূড়াবালি সরে যায়, তারা নিচে চলে যায়। আবার একটু জাগ্রত হয়, তা অদৃশ্য এক চূড়াবালির নিচে কিনা এই প্রশ্নটি, এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার মেটিকুলাস ডিজাইনের যে কথা বলছেন, যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ক্ষমতা প্রলম্বিত করার, সে বিষয়ে একটু সাপ্লিমেন্ট করি। সেটি একটু মনে করিয়ে দিই একটি বিষয়। আপনারা জানেন যে আমাদের দর্শকরাও নিশ্চয়ই মনে আছে যে 1/11 যে সরকারটি ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তখন উনি ডক্টর ইউনূস নিজেও বলেন যে সেনাবাহিনী উনাকে ক্ষমতা প্রধান উপদেষ্টা হতে বলেছিলেন তখন, কিন্তু তিনি রাজি হন। নেপথ্যে, এই নেপথ্যের ঘটনাটি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার ভালো জানেন, কিন্তু উনি বলছেন না। তো আমরা যেটি জানি সেটি হচ্ছে ডক্টর ইউনূস তখন সেনাবাহিনীকে শর্ত দিয়েছিলেন যে কমপক্ষে একটি মেয়াদ, সরকারের একটি পূর্ণ মেয়াদ তাকে ক্ষমতায় থাকতে দিতে হবে। অর্থাৎ সেই তত্ত্বাবধায়ক সরকারটি কমপক্ষে 5 বছর ক্ষমতায় থাকবে, এরকম যদি নিশ্চয়তা দেয়, তাহলে তিনি সেই প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করবেন। এটি কতটা সত্যি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার ভালো বলতে পারবেন, কিন্তু আমরা ওইটুকুই শুনেছি। আমরা শুনেছিলাম যে 2 টার্ম, অর্থাৎ 10 বছর, 2 টার্ম। এটি আমি একটু কমিয়ে বলছিলাম যে কমপক্ষে এক টার্ম, উনি 2 টার্ম। বেশিরভাগ প্রচলিত কথা হচ্ছে যে উনি 2 টার্ম ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, অর্থাৎ 10 বছর ওনার জন্য দরকার ছিল। ধরে নিলাম দীর্ঘদিন সময় গেছে, এখন মাঝখানে ওনারও বয়স হয়েছে, সুতরাং এখন উনি হয়তো 10 বছর না ইয়ে করে ওনার বয়স 84+, তো সেক্ষেত্রে উনি হয়তো বা এখন এক টার্ম থাকতে চাইবেন। ওনার তো সেই ইচ্ছা থাকতেই পারে, অতীতে যেহেতু ইচ্ছা ছিল, সেহেতু এই ইচ্ছা এখনই মরে যাওয়ার কথা না। ওনার স্বাভাবিক ইচ্ছাটি হতে পারে যে একটি পূর্ণাঙ্গ মেয়াদ, সরকারের একটি পূর্ণাঙ্গ মেয়াদ ক্ষমতায় থাকবে, এবং ক্ষমতায় থেকে উনি ওনার ইচ্ছা অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেটি হতেই পারে, ওনার হয়তো খুব ভালো কোনো পরিকল্পনা থাকতে পারে যে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদেরকে সিঙ্গাপুর নয়, আওয়ামী লীগ বলেছিল বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে, উনি হয়তো বলবেন যে আমি আমেরিকা বানিয়ে দেব। এসব উনি বলে থাকতে পারেন, এখনো বলেননি যদিও, হয়তো ওনার মনে থাকতে পারে। এটি একটু মনে করিয়ে দিলাম। আরেকটি বিএনপির কথা যেটি বলছেন, বিএনপি কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমশই রাজনীতির মাঠে একা হয়ে যাচ্ছে, নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। তারা দ্রুত নির্বাচন চাইছে ঠিকই, কিন্তু আরেকটি যে বড় দল জামাতে ইসলামী, এখন সক্রিয় বড় দল জামাতে ইসলামী, তারা কিন্তু এই যথাসম্ভব দ্রুত নির্বাচনের কথা ওইভাবে জোর দিয়ে বলে না, বরং তারা বলে যে গণহত্যার বিচার কাজ আগে শেষ করতে হবে, তারপরে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে, অতঃপর নির্বাচন। বিএনপি যেমন বলে যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেটি কিন্তু জামাত ইসলামী বলে। যে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে, কিংস পার্টি আপনি যেটি বলছিলেন, তারা তো একদম সোচ্চার যে এইসব কাজ শেষ না করে নির্বাচন দেয়াই যাবে। বিএনপির পক্ষে কে বলছে? আমি তো দেখি না যে কেউ বলছে হ্যাঁ বিএনপি যেটা বলছে সেটি হওয়া উচিত, দ্রুত নির্বাচন হওয়া উচিত। হয়তো ছোটখাটো তার দলের যে, তাদের যে আগের জোট ছিল, সেই এলডিপি টেলডিপির মতো দল দুই একটি
ক্ষীণ স্বরে হয়তো বলে, সেটি খুব একটা ধর্তব্যের মধ্যে নেয়ার মতো না। সুতরাং বিএনপি ক্রমশ একা হয়ে যাচ্ছে, সেটি তারা বুঝতে পারছে। বুঝতে পেরেই এখন তাদের নেতৃবৃন্দ বলছে যে সরকারের মধ্যে কেউ কেউ আছেন যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চান। এটি কিন্তু এখন সরাসরি বিএনপি থেকে বলা হচ্ছে, এবং এটিও বলা হচ্ছে যে সরকার যদি তেমনটি করে থাকেন তাহলে তারা মাঠে নামতে বাধ্য হবে। মাঠে নামলে কি হবে? মাঠে নামলে দুটি ঘটনা ঘটতে পারে। এক, এই অন্তর্বর্তী সরকার ভয় পেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে নির্বাচন দিয়ে চলে যেতে পারে, এটি একটি হতে পারে। আরেকটি হতে পারে এই অন্তর্বর্তী সরকার তাদের যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের যে আনুকূল্য প্রাপ্ত দল জামাতে ইসলামী বা আরো অন্যান্য দল, তাদেরকে বিএনপির সাথে সংঘাতে নামিয়ে দিতে পারে। দেশ আবারও একটি সংঘাতময় পরিস্থিতিতে যাবে। আর সংঘাতময় পরিস্থিতি হলে তখন তো নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না। বলবে যে দেশে তো এখন সংঘাত চলছে, এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হয় সেটি বলতে পারে। সুতরাং দুটি অপশন খোলা। এক, অন্তর্বর্তী সরকার শুধু বিএনপি কে ভয় পেয়ে ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে চলে যেতে পারে, যেটি আপাতত মনে হচ্ছে না। মনে না হওয়ার কারণ হচ্ছে যে তাদের দিকে অনেকগুলি বক্তব্য আসছে, অনেকগুলি মুখ কথা বলছে অন্তর্বর্তী সরকারের পক্ষে, অন্যদিকে বিএনপির পক্ষে শুধু বিএনপি কথা বলছে। বিএনপির দিক থেকে এক এক নেতা কিন্তু এক এক রকমের বলছে, তাদের মধ্যেও একটি বিভক্তি আছে। এই বিভক্তির কারণটিও ভিন্ন রকমের। এটি আমার একেবারেই ব্যক্তিগত মত। সেটি হচ্ছে যে বিএনপির মধ্যে কিন্তু গোপন গুপ্ত নেতা বা কর্মী রয়েছে, যেটি আমরা গত 15 বছরে দেখেছি। আওয়ামী লীগে প্রবেশ করেছিল অন্য দলের লোকজন, ঠিক একইভাবে বিএনপির মধ্যেও যে প্রবেশ করেনি তা নয়। আমার এক্ষেত্রে একটি কথা, আমি একদমই ব্যক্তিগত বিষয়, সেটি হচ্ছে যে তৎকালীন তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম 2003 সালে উনি আমাকে, আমি সহ আরো কয়েকজনকে বলেছিলেন যে বিএনপি কে জামাতে ইসলামী গিলে ফেলবে একসময়। অর্থাৎ তখনই উনি বলেছিলেন যে বিএনপির ভেতরে জামাতে ইসলামীর লোকজন প্রবেশ করতে শুরু করেছে এবং ওরা এক সময় বিএনপি কে গিলে ফেলবে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে আপনারা বিএনপি নেতারা কি করছেন, তাদেরকে ঠেকাতে পারছেন না কেন? বলে যে নানান কারণে সেটি ঠেকানো যাচ্ছে না। তো ঠিক একইভাবে ওই যে যদি প্রবেশ করে থাকে, তারা এখন বিএনপির মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রয়ে গেছে। সুতরাং বিএনপির ভেতরেই দেখবেন যে কয়েকদিন পরেই দুই রকমের আলাপ শুরু হচ্ছে। একদল বলবে যে দ্রুত নির্বাচন দাও, আরেক দল বলবে যে না, আসলে এগুলি শেষ করেই নির্বাচনটি দেওয়া দরকার, অথবা সবার সাথে আমরা একমত হয়েই নির্বাচনে যাই, এই কথাগুলি বলি। অর্থাৎ বিএনপির দিক থেকেও খুব বেশি রকমের আশাব্যঞ্জক কোনো কিছু যে আশা করা যায়, সেটির লক্ষণ আমি দেখছি। একেবারে একেবারে আমরা শেষ পর্যায়ে। স্যার কি কিছু যুক্ত করবেন ছোট করে 1 মিনিট? বিএনপির কোন লক্ষণ দেখছেন না? বিএনপি তাহলে অন্ধকার চূড়াবালিতে কিনা, মানে একটা ভয় শঙ্কা বিএনপির মধ্যে কাজ করছে কিনা, যে আমরা যে নির্বাচনের কথা বললে আমাদেরকে আওয়ামী লীগের পরিণতি গ্রহণ করতে হবে, নির্বাচনের চাপ দিলে আওয়ামী লীগের পরিণতি, একেবারে ছোট করে যদি বলেন আমরা একেবারে শেষ করতে। দেখুন, অনেকেই আজকাল বলবার চেষ্টা করছেন এইরকম যে আওয়ামী লীগ এবং বিএনপি একই মুদ্রার পিঠ। সুতরাং আমাদের আসলে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা দরকার। যখন আপনার যত দিন যাবে ততই বিএনপির নানান রকমের দায় কাঁধে নিতে হবে। তৃণমূলে যে ধরনের অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, চাঁদাবাজি ইত্যকার বিষয় আশয়গুলো, তখন এই যে বর্তমান জনপ্রিয়তা সেটা হয়তো অনেকাংশে হ্রাস পাবে এবং সেই পর্যন্ত নানান অজুহাতে নির্বাচন যদি ঠেকিয়ে রাখা যায় তাহলে এই রাজনৈতিক টপোগ্রাফি অলটুগেদার হবে ডিফারেন্ট। ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন হচ্ছে সবচেয়ে $1 বিলিয়ন প্রশ্ন, $1 বিলিয়ন প্রশ্ন। নির্বাচন আদৌ নির্বাচন হবে, নাকি ক্ষমতা প্রলং হবে, নাকি নির্বাচনের নামে নির্বাচন না করার জন্য নানা পরিস্থিতি ক্রিয়েট করা হবে? এর আগে আপনি একাধিক অনুষ্ঠানে আমাদেরকে বলেছেন এইসব বিষয়ে। আপনি কি দেখছেন, সংস্কারের পরে নির্বাচন নাকি নির্বাচনের পরে সংস্কার, কোনটা এই মুহূর্তে জরুরি? দেখুন, আগে আমি যে এই কন্টিনিউমের মধ্যে ঢুকবার আগে আমি যেটি বলবো যে বিষয়টি স্ট্রেইটেন করার জন্য
রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁছায় যে জনগণের করের টাকা আপনার এই সংস্কার কমিশন তিক্তকার যে কার্যক্রমগুলো আছে তার পেছনে খরচ করার আগে এই লক্ষ্যে জনগণের ম্যান্ডেট থাকা জরুরি। যদি না থাকে তাহলে আপনার যা কিছু উদ্যোগী গ্রহণ করা হোক না কেন, যখন নির্বাচিত সরকার আসবে তখন একটি সুপারিশও তারা রাখবেন না। রেখে যদি এই ঘোষণা দেওয়া হয় যে যারা এই উদ্যোগগুলোর সঙ্গে ছিলেন, অর্থাৎ সংস্কার কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য, তাদের পেছনে যে অর্থ ব্যয় হয়েছে তা ফেরত দিতে হবে, জনগণের করের টাকা। দ্বিতীয়ত, তাদের যদি বিচারের সম্মুখীন করা হয় তাহলে ভবিষ্যতে এইসব কাজে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, এবং সুতরাং এই আপনার অনির্বাচিত ম্যান্ডেটবিহীন সংস্কারের নামে জাতির কালক্ষেপণ করার যে কৌশলটি সেটাও ভবিষ্যতে কেউ অবলম্বন করবেন। আপনার নিশ্চয়ই মনে আছে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তার সহকর্মী দুজন ছিলেন বিজাম সাখাওয়াত অবসরপ্রাপ্ত এবং স্তরুণ হোসেন সভাপতি অবসরপ্রাপ্ত। এই তিনজন মিলে অতীব সুন্দর একেবারে সবার মনে ধরবে এই ধরনের অনেকগুলো সংস্কার প্রস্তাব তারা একেবারে যখন এক এন্ডে তাদের টেনে তখন হাজির করছে, এবং সেসব দিয়ে দেখা গেল সেগুলো কোনোটাই আলোর মুখ দেখতে পায়। কারণ রাজনৈতিক সরকার আসার পরে এগুলো তারা আমলযোগ্য বলে মনে করেন, আর জবরদস্তি করে এই যে না ভোটের প্রভিশন হাজির করা হয়েছিল সেটিও কিন্তু শেষ অব্দি কমে গিয়েছে। তো ফলে আপনার এই ধরনের বিষয়গুলো নিয়ে তখনই যদি যে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছিল তারা যদি এই ধরনের ঘোষণা দিতেন, যেমন আপনার অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে মৃত্যুদণ্ডের বিধান বা এই প্রভিশনটা রাখা হয়েছে, এই ধরনের প্রভিশন যদি হাজির করা হতো ভবিষ্যতে এসব কাজে কাউকে আর খুঁজে পাওয়ার কোনো সুযোগ থাকতো না বা থাকবে না। এই বিষয়টা খেয়াল করা দরকার। আজকে হয়তো কেউ বলছেন না নানান কারণে, কিন্তু ভবিষ্যতে এমন একটা সময় হয়তো আসবে, এখন যেমন আপনার লোকজনকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে কে কোন রকমের ভাবে সহযোগিতা করেছেন বিগত সরকারকে, সেই রকম পরিস্থিতি মানে ডাইস যদি উল্টে যায় তখন ব্যাপারটা কি দাঁড়াবে। আমরা যখন যেভাবে যে অবস্থায় থাকি আমরা ধরে নেই দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। নো, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। মৌরসি পাটটা কারোই থাকে না চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাকবার, এটা যেন সবসময় মনে রাখি। তাহলে এই যে সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন আগে না সংস্কার পরে, এইসব বিতর্ক তখন আর কোন রকমের কলকে পাবে না। ধন্যবাদ।